বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ইসিতে আপিল আবেদনের শুনানি শুরু আজ। হাসনাত মঞ্জুরের পাল্টাপাল্টি আবেদন। বিএনপির মিন্টুর মনোনয়ন বাতিল চান জামায়াত প্রার্থী। বেনামি মোবাইল সিম দিয়ে প্রতারক চক্রের ফাঁদে সর্বশান্ত অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সহ বিপণন ব্যবস্থাও কঠোরের তাগিদ। শীত মৌসুমে ধুলাই মলিন রাজধানী ঢাকা। নির্মাণ অব্যবস্থাপনার দূষণে স্বাস্থ্য ঝুঁকি। সমন্বিত উদ্যোগের পরামর্শ। নির্মাণ কাজের যে ধুলো, সেটা হলো সবচেয়ে বেশি আমাদের এই ঢাকা শহরের বায়ুটাকে দূষিত করে। প্রত্যেকটা রাস্তায় যে দিক দিয়ে যাচ্ছি ধুলাবালির অবস্থা খুব ভয়াবহ। আমরা এটা সমাধান চাই। এবং ইরানের চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি খাবেনির। নিহত বেড়ে ৬২। বিক্ষোভকারী হত্যাকাণ্ডে ফের হামলার হুমকি ট্রাম্পের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ভারমুক্ত করা হলো তারেক রহমানকে। এর মাধ্যমে দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন তিনি। একই সঙ্গে ইসির অনুরোধে তারেক রহমানের পূর্ব ঘোষিত উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গুলশান কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত প্রতিবেদনে। ২০০১ সালের জাতীয় নির্বাচনে মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশ সফর করেন তারেক রহমান। সেই থেকে রাজনীতিতে হাতে খড়ি। ২০০২ সালে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব করা হয়। এরপর ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিলে তারেক রহমানকে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয়। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। গেল বছরের ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফেরেন তিনি। ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর থেকেই তারেক রহমানকে শিগগিরই দলের চেয়ারম্যান করার বিষয় ইঙ্গিত দেন শীর্ষ নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে তারেক রহমানের নেতৃত্বে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে সর্বসম্মতিক্রমে বিএনপির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের চেয়ারম্যান করার খবরটির পাশাপাশি বিএনপি মহাসচিব জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশে যেভাবে হত্যাকাণ্ড চলছে তা ঠেকাতে না পারলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ধন্যবাদ। জাহিদ হাসান, এখন, ঢাকা। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭ আসনে বেগম খালেদা জিয়া প্রায় ৯০% ভোট পেয়েছিলেন। তার মৃত্যুর পর বগুড়ার ৭ আসনের প্রার্থীও ভোটারের একই সমর্থন আশা করছেন। রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই বেগম খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বগুড়া ৭ আসন থেকে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনেই রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার মনোনয়ন জমা দেয়া হয় এই আসন থেকেই। বেগম খালেদা জিয়ার পাশাপাশি এই আসনে মনোনয়নপত্র জমা দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এখন বেগম জিয়া প্রয়াত হওয়ায় বগুড়া ৭ আসনে তিনিই হতে যাচ্ছেন বিএনপির কাণ্ডারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বগুড়ার ৭-এর মানুষকে, জনগণকে, নেতাকর্মীকে যেভাবে ভালোবাসতো, আমি যেন তেমনি ইনশাল্লাহ ভালোবাসতে পারি। বিগত দিনের যে অসমাপ্ত কাজগুলো আছে ইনশাল্লাহ আমি সমাপ্ত করার ইনশাল্লাহ চেষ্টা করব। এদিকে বগুড়া ৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীর মতে খালেদা জিয়ার মৃত্যুর পর বদলাতে শুরু করেছে ভোটের সমীকরণ। তাই এই আসনের ইতিহাস বদলে দিতে ভোটের দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। বেগম জিয়া চলে যাওয়ার পর কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, আমি নির্বাচনের মাঠে কাউকে অযোগ্য মনে করি না, সবাইকে যোগ্য মনে করি। জনগণ যাকে ভোট দেবে সেই হবে নির্বাচিত প্রতিনিধি। গাবতলী শাহজাহানপুর মিলে গঠিত বগুড়া ৭ আসনের প্রায় ৫.৫ লাখ ভোটারের চাওয়া তাদের সামগ্রিক উন্নয়ন। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই মানুষগুলো প্রার্থীদের ইশতেহার দেখেই সিদ্ধান্ত নেবেন ভোট দেওয়ার বিষয়ে। আমরা ১৭ বছর এই গাবতলী বাড়ি হওয়াতে, এই বগুড়া জেলার মানুষ গাবতলী হওয়াতে আমাদের এলাকার কোনো লোকের চাকরি বাকরি হয় নাই। যে সরকারে আসুক না কেন বগুড়া যাতে চাকরি বাকরি হয়। ১৭ বছরের যে বৈষম্য শিকার, এই জিনিসটা যেন আমরা পূরণ করতে পারি তাকে দ্বারা। এই আসনের মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। রাজীব সেলিম, এখন বগুড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে কমিশনের দায়ের করা আবেদনের শুনানি শুরু হচ্ছে আজ। শেষ দিনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। প্রার্থীদের আশা, যৌক্তিক কাগজপত্র দেয়ায় ফিরে পাবেন প্রার্থিতা। ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল চেয়ে এবং কুমিল্লা ৪ আসনে বিএনপি ও এনসিপি প্রার্থীরা একে অপরের মনোনয়ন বাতিল চেয়ে কমিশনে পাল্টাপাল্টি আবেদন করেন। হাসান আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বহাল ও বাতিলের বিরুদ্ধে আবেদনের শেষ সময় শুক্রবার বিকেল ৫টা হলেও ৭টার পরেও দেখা যায় দীর্ঘ লাইন। দিনভর ভিড় থাকলেও শেষ মুহূর্তে বিভিন্ন দলের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন প্রতিদ্বন্দ্বীরা। কুমিল্লা ৪ আসনে একে অপরের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির এই প্রার্থীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আইনজীবীরা বলছেন, এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। এরপরই পাল্টাপাল্টি আবেদনের কথা জানা গেল। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আবদুল্লাহর উনিও আবার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সি সাহেব। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন মানিক। আর ভোলা ২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী ফজলুল করিম। মূলত ওনার হলফনামায় দ্বৈত নাগরিকের কথা বলা আছে, যেখানে উনি বলেছেন যে ৯/১২/২০২৫ সালে উনি দ্বৈত নাগরিকত্ব পরিহার করেছেন, কিন্তু আমরা হলফনামাতে সেই বৈধ কাগজপত্র পাইনি। আপিল আবেদনে শক্ত যুক্তি থাকায় প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা করছেন প্রার্থীরা। ১% ভোটারের স্বাক্ষর নেয়ার বিধান স্বতন্ত্র প্রার্থীদের ভোটে নিরুৎসাহিত করছে, এমন অভিযোগ জানিয়ে অনেকেই তা বাতিলের দাবি জানান। 1% ভোটার কি প্রকাশ্য ভোট দিবে? তারা প্রকাশ হয়ে গেল। এই প্রকাশের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। এই আইনটাকে আমি ধিক্কার জানাইছি। অনতিবিলম্বে আইনটাকে প্রত্যাহার করে স্বতন্ত্র সদস্যকে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দান করুন। আমার কারণ দেখিয়েছে পার্টির সেক্রেটারির সিগনেচার মিল নেই, এটা বলেছে। সামান্য একটু 19-20 আছে, তারপর এটা আমাকে প্রবলেম দেখিয়েছে। এটা আজকে হলফনামা আকারে আমি জমা দিয়েছি। আমি আশা করি এখান থেকে ন্যায় বিচার পাবো। ৫ জানুয়ারিতে শুরু হয়ে শুক্রবার শেষ দিন পর্যন্ত মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন ৬৪৪ জন। শনিবার সকাল থেকে এসব আবেদনের নিষ্পত্তি শুরু করবে নির্বাচন কমিশন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নতুন সরকার নিয়ে নানা স্বপ্ন বুনছেন দেশের জনগণ। পিছিয়ে নেই নারীরাও। নিরাপত্তা, জীবন মান উন্নয়ন, উপযুক্ত কর্মপরিবেশ আর মর্যাদা নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নারীদের। বিস্তারিত তালহা জুবাইয়ের প্রতিবেদনে। কেন্দ্র থেকে প্রান্ত, উন্নয়নের প্রতিটি ধাপে পুরুষের পাশাপাশি অবদান রাখছেন নারীরা। কিন্তু দুমুঠো খাবার জোগাড় কিংবা আত্মনির্ভরশীল হয়ে উঠতে নারীদের সংগ্রাম অনেকেরই চোখ এড়িয়ে যায়। চাঁদপুরের পুরানবাজার মোমপট্রি এলাকার ষাটোর্ধ্ব রাশিদা বেগম। এখনো শেষ হয়নি বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে স্থানীয় বউবাজারে বিক্রি করছেন সবজি। আশায় আছেন আগামীর সরকার হয়তো পাশে দাঁড়াবে প্রান্তজনে। আমি বয়স্ক মানুষ, আমি এখন কিছু কিনে শক্তি ভালো নাই, করতে পারি না। দৈন্য আর কাঁচামরিচ কিনে বেশি। এই সরকারে ভোট দেয়, এই সরকার যদি আমার দিকে চায় তো সরকারে ভোট পাইবে আল্লাহ। সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি নারী বান্ধব কর্মপরিবেশ। এখনো অবমূল্যায়িত প্রান্তিক নারীর শ্রমের মূল্য। তবে এসব প্রতিবন্ধকতা দূর করে অনেকেই মুখোমুখি টিকে থাকার লড়াইয়ে। আগামীর সরকার নারী সমাজের উন্নয়নে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার নারীদের। সুস্থ মতন নির্বাচন হোক, বা কোনো হালাহালি বা কোনো মারামারি বা কোনো নারী নির্যাতন, এটি আমরা চাই না। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটা আরো বেশি প্রসারিত হোক, তারপর কাজের ক্ষেত্রটা আরো নিরাপদ হোক। সকালে ঘর থেকে বের হয়েছি, সন্ধ্যার পরে রাতের পর আমরা যেন আবার বাসায় নিরাপদভাবে আমাদের বাচ্চার কাছে, আমাদের ফ্যামিলির কাছে ফিরে আসতে পারি, এরকম একটা দেশে আমরা চাই। দেশের অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি প্রয়োজন নারীদের উন্নয়ন। শিক্ষা, নিরাপত্তার পাশাপাশি নারীদের কর্মক্ষম করতে প্রয়োজন উদ্যোক্তা সৃষ্টির। সুদমুক্ত ঋণ সুবিধার পাশাপাশি নারীদের ব্যবসার জায়গা দেয়া গেলে অগ্রযাত্রা আরো গতিশীল হবে। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে তাহলে উদ্যোক্তা আরো তৈরি হবে। আর একটা দেশ কখনই আগাইতে পারবে না যদি নারীরা পিছিয়ে থাকে। নারীদেরকে যত বেশি কাজের সাথে ইনভলভ করবে, নারীদেরকে যত বেশি নিরাপত্তা জায়গাটাতে সরকার প্রতিশ্রুতিশীল হবে, তত বেশি নারীর কাছ থেকে অর্থনীতিতে অবদানের আরো বেশি ভূমিকা পাবে। জেলায় মোট ভোটার প্রায় 23,31,000। এর মধ্যে প্রায় 12 লাখ পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার প্রায় 11,30,000, যাদের ভোটাধিকারে নির্বাচিত হবে আগামীর সরকার। তালহা জুবাইর, এখন চাঁদপুর। লোভনীয় বিজ্ঞাপনের আড়ালে বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত বহু মানুষ। এদিকে সম্প্রতি এক অভিযানে 60,000-এর বেশি সিম ডিভাইস সহ প্রতারক চক্রের 2 জনকে গ্রেপ্তার করে ডিবি। বিশেষজ্ঞরা বলছেন, সিম বিপণন ব্যবস্থার কঠোরতা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সাইবার অপরাধ রোধ করা সম্ভব নয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আপনি নিয়মিতভাবে ফেসবুক স্ক্রলিং করে থাকেন। হঠাৎ করে একটি চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি মনে করলেন এখান থেকে আপনি রোজগার করতে পারবেন। সেই প্রলোভনে পা দিলেই কিন্তু আপনার ক্ষতি একদম নিশ্চিত। আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ঠিক এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে। আজকে সেরকম একজনকে নিয়েই আমাদের এই গল্পটি শুরু করতে চাই। যে শেয়ারগুলির দাম বলে ওখানে দেখা যায় ওই শেয়ারগুলির দামই বাড়ে। আসলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর মুখোমুখি এখন টেলিভিশন। পুঁজিবাজারে আইটেম শেয়ার কিনে মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভনে বিজ্ঞাপন দেখে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হন তিনি। যতক্ষণে বুঝতে পারলেন এটি একটি প্রতারণা, ততক্ষণে খুইয়েছেন প্রায় 18 লক্ষ টাকা। তো ডিসকাউন্ট রেটে আপনি এত টাকাতে কিনবেন আর এত টাকা বিক্রি করতে পারবেন। তো আমি দেখতেছি তারা যে ডিসকাউন্ট রেটই দিচ্ছে ওখানে প্রায় 35-40 টাকার মতন ডিফারেন্স থাকে, অর্থাৎ মার্কেট রেটেতে তার অনেক কম দামে। তো আমি আবার অনলাইনে দেখলাম যে ডিসকাউন্ট রেটে এরকম শেয়ার কেনাবেচা হয়, যেটা নাকি ওই যে আপনি বলা হয় কি বলে ব্লক মার্কেট। তো আমি দেখি এরকম হয়, তাহলে তো এটা করা যাইতে পারে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে প্রায় 50,000-এর মতো সিম, মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস সহ প্রতারক চক্রের 2 জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি। প্রতারণাগুলো আপনার সাধারণত ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলো হয়, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে প্রথম যে একটা SMS পাঠায় যে আপনি এত টাকা বিনিয়োগ করলে আপনি এত টাকা পাবেন, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে SMS-গুলো পাঠায়, সেই SMS পাঠানোর জন্য প্রথমে এই সিমগুলো ইউজ করে। সাইবার অপরাধ বিশ্লেষকরা বলছেন, সিম বিক্রির অতিরিক্ত টার্গেট পূরণ করতে গিয়ে ভুয়া নিবন্ধনের সাথে জড়িয়ে পড়ছে প্রান্তিক ব্যবসায়ীরা। মোবাইল সিম বিপণন প্রক্রিয়াকে কঠিন করার পাশাপাশি প্রয়োজন আইন সংশোধনের মাধ্যমে কঠিন শাস্তি নিশ্চিত করা। বিপণী বিভাগ যেগুলো এবং সেলসের
অনেকটা উৎসাহ প্রদান করে। একটা সিম ভুয়া রেজিস্ট্রেশন থাকলে পরে যাতে অনেক বড় আর্থিক এবং জেল জরিমানা প্রভিশনটা থাকে, তাহলে দেখবেন এই জাতীয় অপরাধের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে ভিন্নমত টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটবের তারা বলছেন সিম বিপণন প্রক্রিয়া কঠিন করলেই সব সমস্যার সমাধান হবে এমন চিন্তা অবান্তর। অপব্যবহার রোধে প্রয়োজন জনসচেতনতা। কোনো পক্ষই এককভাবে যে কোনো ধরনের অপরাধ থেকে আসলে আমরা এই সমাজকে মুক্ত করতে পারবো না। এখানে আসলে সকলেরই সমভাবে আমাদের অবগত হতে হবে যে এটার আসলে খারাপ দিকগুলো কি। সো আমরা ইন্ডাস্ট্রি হিসাবে অ্যাকচুয়ালি আমরা চাই যে এই প্রক্রিয়াটাকে আরও কতটা রোবাস্ট, কতটা টাইট করা যায়। সাইবার সিকিউরিটি ভেঞ্জার্স নামক একটি গবেষণা সংস্থা বিশ্বব্যাপী সাইবার অপরাধে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করে থাকে। তাদের তথ্য বলছে 10 বছর আগেও যে ক্ষতির পরিমাণ ছিল $3 লাখ কোটি, তা চলতি বছরে দাঁড়িয়েছে $10,50,000 কোটি। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। শীত মৌসুমে ধুলাচ্ছন্ন নগরীতে রূপ নিয়েছে রাজধানী ঢাকা। নির্মাণ, উন্নয়ন আর অব্যবস্থাপনার দূষণে নাকাল নগরবাসী। চরম স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসীরা। এ অবস্থায় সংস্কার ও নির্মাণ নীতির বাস্তবায়ন আর নগর পরিকল্পনাকারীদের সমন্বিত উদ্যোগে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। পৌষের সকালে যে পাতায় শিশির থাকার কথা সেখানে জমেছে ধুলো। বেলা গড়ালে ধুলো ঝরে, ভারী হয়ে ওঠে নগরীর বাতাস। প্রত্যেকটা রাস্তায় যে দিক দিয়ে যাচ্ছি ধুলাবালির অবস্থা খুব ভয়াবহ। আমরা এটা সমাধান চাই। এখন তো বৃষ্টি নেই, শীতকাল, ধুলাটা অনেক বেশি। আর এইখানে রাস্তার পরিস্থিতি তো আপনি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা রাস্তাঘাট। সারাদিন আসি যাই খালি দূরা মাছ কয়টা পাল্টাবো। শীত এলেই মহানগরীর এমন চিত্র নিত্যদিনের। ধুলোর সাথেই যেন সহাবস্থান নগরবাসীর, আর তাতে ভাসছে ক্ষতিকর সব কণা, যা ভোগাচ্ছে নগরবাসীকে। উড়ন্ত ধুলায় আচ্ছন্ন এই শহর ক্রমেই এগিয়ে যাচ্ছে বিশ্বের বায়ু দূষণের শহরের শীর্ষের দিকে। IQAir এর তথ্য বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ঢাকার বায়ুমান ছিল অস্বাস্থ্যকর থেকে অতি অস্বাস্থ্যকর, যার প্রভাব পড়ছে স্বাস্থ্যক্ষেত্রে। এই সময়টাতে তো আপনার অ্যাজমার রোগী অনেক বেশি বেড়ে যায়। অ্যাজমার রোগী, শ্বাসকষ্টের রোগী, এই ধরনের রোগীগুলো বেশি বেড়ে যায়। কিন্তু এই জন্য হাসপাতালগুলোতে দেখবেন যে অনেক রোগীর ঠান্ডা লাগা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আপনি পাবেন হাসপাতালগুলোতে এই মুহূর্তে। এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটার প্রভাবটা আরও বেশি হয়, অন্যান্যদের মধ্যেও হয়। আপনি দেখবেন যে ঢাকা শহরের মানুষগুলোর মধ্যে একটা সময় যাদের অ্যালার্জি শীত ছিল না শুনেছিলেন, এখন তাদের মধ্যে অনেক অ্যালার্জি পাবেন আপনি। অভিযোগের তীর নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের দিকেও। কাজে মানা হচ্ছে না পরিবেশ বিধি। এই বেহাল অবস্থায় সিটি কর্পোরেশন সহ নীতি নির্ধারকদের উপর দায় চাপাচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখি যে নির্মাণ কাজের যে ধুলো, সেটা হলো সবচেয়ে বেশি আমাদের এই ঢাকা শহরের বায়ুটাকে হচ্ছিল দূষিত করে। এর মধ্যে হচ্ছিল নির্মাণ কাজে আমরা জানেন যে ইমারত নির্মাণ বিধিমালা আমাদের আছে, অর্থাৎ আমি যখন কোনো কনস্ট্রাকশনের হচ্ছিল কাজ করব, সেই কাজটা কীরকমভাবে করব, ধুলা কীরকমভাবে আমি নিবারণ করব, সেটা একদম সুস্পষ্ট নীতিমালা আছে। কিন্তু আমরা দেখি ইমারত নির্মাণ বিধিমালায় এটার কোনো কিছুই তোয়াক্কা করা হয় না। সংস্কার ও নির্মাণ নীতির বাস্তবায়ন আর নগর পরিকল্পনাবিদের সমন্বিত ও পরিবেশ বান্ধব উদ্যোগ রাজধানীর বাতাসকে নির্মূল করে তুলবে, এমন প্রত্যাশা এই পরিবেশবিদের। মাটির নিচে যে কনস্ট্রাকশনের হচ্ছিল জায়গাগুলো আছে, তারা যদি একসঙ্গে সমন্বয়ভাবে হচ্ছিল করে, তাহলে আসলে ঢাকা শহরের ধুলো অনেকটাই হচ্ছিল কমে যাবে। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সপ্তাহ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 10-এর মধ্যে সীমাবদ্ধ। পাশাপাশি ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। এদিকে নওগাঁয় প্রচণ্ড শীতে জবুথবু অবস্থা। আরও জানাতে মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না এবং নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মোড় থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। প্রথমে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুন্না, আপনার কাছে যেতে চাই, জেলায় শীতের তীব্রতা কেমন এবং রোদের দেখা পেয়েছেন কিনা এখন পর্যন্ত, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুরের সপ্তাহ জুড়েই চলছে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 7 থেকে 10-এর মধ্যে। গত পরশু দিনকে মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল
6.9 ডিগ্রি সেলসিয়াস, যা চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকালকে 8 এবং আজকে হচ্ছে 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কিন্তু সপ্তাহ জুড়েই কিন্তু 10-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, যার ফলে জনজীবনে কিন্তু এক ধরনের অস্বস্তি নেমে এসেছে। বিশেষ করে অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন একেবারেই অতিষ্ঠ করে তুলেছে। তবে সারাদিনই কিন্তু আকাশ মেঘলা থাকছে। সপ্তাহ জুড়েই কিন্তু খুব কম সময়ই সূর্যের দেখা মিলছে। আবার সূর্যের দেখা মিললেও সেটি মিলতে মিলতে 12টা, এমনকি 1টা 2টা বেজে যাচ্ছে এবং তখন সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু থাকছে না, যার ফলে মানুষ কিন্তু এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছে। অতিরিক্ত শীতের কারণে যারা রাস্তার পথচারী তারাও কিন্তু বিপদের মধ্যে রয়েছে। বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু অতিরিক্ত শীত এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে তারা ঠিকমতো রিক্সা বা অটো রিক্সা চালাতে পারছে না। এছাড়াও যারা দিনমজুর রয়েছে, আমি সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু সকালবেলাতে শ্রমিকদের একটা মিলন মেলা ঘটে। অর্থাৎ মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যারা শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর, তারা কিন্তু হোটেল বাজার মোড়ে এসে জড়ো হয় এবং এখানটাতে কমপক্ষে 200 থেকে 300 শ্রমিক কিন্তু এক জায়গা হয় এবং বিভিন্ন লোকজন সেখান থেকে তাদের মজুরি ঠিক করে কাজে নিয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে আমরা সর্বোচ্চ 15-20 জন লোককে দেখতে পেয়েছি। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে অনেকেই কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। তার কারণ হিসেবে তারা যেমনটি আমাকে জানিয়েছেন, অতিরিক্ত শীতের কারণে যেমন তাদের কাছে শীত নিবারণের ভালো কোনো পোশাক নেই, আবার অতিরিক্ত শীতের জন্য তারা কিন্তু কাজ করতে পারে না। আবার অনেক সময় এখানে এসে দাঁড়িয়ে থাকলেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা কিন্তু কাজ পায় না। অর্থাৎ রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম থাকার কারণে অনেকেই রাস্তায় বের না হওয়ার ফলে তারা কিন্তু কাজ পাচ্ছে না, যার ফলে অনেকেই আসার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই তারা জানিয়েছেন দিন চালানো তাদের জন্য বিশাল চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে। তার কারণ বাজারে যেহেতু সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে আয় রোজগার কমে যাওয়ার ফলে তারা কিন্তু এক ধরনের অস্বস্তি রয়েছে। তারা আমাকে এটা জানিয়েছেন যে অতিরিক্ত শীত নিবারণের জন্য তারা খড়কুট জ্বালিয়ে শীত নিবারণ করছে। তাই তারা শীত নিবারণের জন্য শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। সাহাব, এই ছিল মেহেরপুর থেকে শীত পরিস্থিতি। সাহাব, এবারে নওগাঁয় চলে যাচ্ছি আব্বাসের কাছে। আব্বাস, শৈত্যপ্রবাহে সারা দেশেই তো কম বেশি ভোগান্তিতে পড়ছেন মানুষ। নওগাঁর আসলে জনজীবন কেমন চলছে, বিস্তারিত জানাবেন। সাহাব, কিছু আগেই কুয়াশায় পথঘাট ঢাকা ছিল, তবে সময়ের সাথে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার কথা যদি বলি, যে গতকাল ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস, তো আজ 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে বদলগাছি আবহাওয়া অফিস। তবে গত এক সপ্তাহ জুড়েই এই জেলায় 6 থেকে 9 তাপমাত্রা বিরাজ করছে। আর এই প্রচণ্ড শীতের কারণে জনজীবন যাপনে বিপর্যস্ত এবং অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর এই প্রচণ্ড শীত থেকে কিছুটা স্বস্তি পেতে চায়ের স্টলগুলোতে ভিড় করছেন, অর্থাৎ গরম পানি এবং চা তারা পান করে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। যেহেতু উত্তরের জেলা কৃষি প্রধান জেলা এবং কিছুদিন থেকে ইরিগুলো রোপণ শুরু হয়েছে। আর এই প্রচণ্ড ঠান্ডার কারণে যারা শ্রমজীবী এবং দিনমজুর রয়েছে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, অর্থাৎ সকালে তারা এই কাদা পানিতে তারা নামতে পারছে না, হাত পা হিম হয়ে আসছে এই কাদা পানিতে নামার কারণে। যার কারণে তারা বলছেন যে যদি সূর্য উঠে, অর্থাৎ সূর্য যদিও 8টার পর দেখা মিলতো কয়েকদিন থেকে, তবে আজ এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। হয়তো 9টার পরে দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে শ্রমজীবীরা অপেক্ষা করছেন যদি সূর্য উঠে তারপরে তারা মাঠে নামবেন। আর দেখা যাচ্ছে যে সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি ফিরে এবং বিকেল 4টা নাগাদ সূর্য পর্যন্ত চলতে থাকে, আর এই কিছুটা স্বস্তি ফিরে। আর এই প্রচণ্ড ঠান্ডার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ পর্যন্ত 30,600 কম্বল নওগাঁ জেলায় বিতরণ করার প্রস্তুতি চলছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 44,50,000 টাকার কম্বল বিতরণ করার প্রস্তুতি হচ্ছে। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। শৈত্যপ্রবাহের বিস্তারিত জানাতে মেহেরপুর নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চাঁদপুরের বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের।
তালহা, মাছ বাজারে দরদাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাহাব, আসলে গেলে সপ্তাহের তুলনায় বাজারে প্রায় সকল ধরনের মাছের দামই কিন্তু বেড়েছে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছে যে বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে সরবরাহ কম, এবং এই সরবরাহ কমের অন্তরায় রয়েছে আসলে যে চলমান আবহাওয়া এবং অত্যাধিক শীতের কারণে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু আসলে মাছ ধরা কিংবা শিকার করতে আসলে বিপাকে পড়তে হচ্ছে, এবং এই কারণে কিন্তু সরবরাহ কমেছে। এবং আসলে সাহাব, চাঁদপুরের জনপদে কিন্তু মাছের যোগানের অন্যতম একটি বড় উৎস হচ্ছে চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনা কিংবা ডাকাতিয়া নদী রয়েছে। সেই সমস্ত নদীতেও কিন্তু আসলে মাছের দেখা কিন্তু খুব একটা পাচ্ছে না, বিশেষ করে যে ইলিশ নির্ভরতা কিন্তু আসলে দিন দিন কমে আসছে। বাজারে কিন্তু আমি ঘুরে দেখেছি, এখানে যত ব্যবসায়ী আছে তাদের কাছে ঘুরে কিন্তু আমি প্রকৃত অর্থে যেই ইলিশটা কিন্তু আমি দেখতে পাইনি। তার মধ্যে আসলে জাটকার চেয়ে কিছুটা বড় আমি ইলিশের পোনা কিন্তু দেখতে পেয়েছি, এবং তাও কিন্তু কেজি প্রতি 600 থেকে শুরু করে 650 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া চাষকৃত মাছের মধ্যে কিন্তু আসলে দেখেছি রুই, কাতল, মৃগেল কিংবা তেলাপিয়া বা এই ধরনের মাছ কিন্তু আসলে প্রকারভেদে 30 থেকে 40 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আজকের বাজারে দেখতে পাচ্ছি যে পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা দরে। তাছাড়া তেলাপিয়া মাছ 200 থেকে শুরু করে 250 টাকা দরে বিক্রি করা হচ্ছে। পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকা দরে। এবং শীতকালীন যে মাছের মধ্যে আসলে দেশীয় প্রজাতির শোল কিংবা কই মাছ, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে শুরু করে 800 টাকার মধ্যে। এবং চাষকৃত কই বিক্রি করা হচ্ছে 200 টাকায়, তবে শিং মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে শুরু করে 450 টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে শীতকালে এখন যেই নদ নদীর পানি শুকিয়ে গেছে, তাছাড়া যেই খাল কিংবা বিল রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে পানি কম থাকার কারণে দেশীয় প্রজাতির কিছু মাছ আসছে। তবে চাষকৃত যে সমস্ত ঝিল কিংবা পুকুর রয়েছে বড় ধরনের, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে যারা জেলে রয়েছে তাদের কিন্তু এই শীতের কারণে মাছ ধরতে বিপাকে পড়তে হচ্ছে, এবং এই কারণে কিন্তু মাছের সরবরাহটা কম, এবং যার প্রভাব কিন্তু পড়েছে আসলে দামে। এবং ক্রেতারাও বলছেন আসলে দাম কিছুটা বাড়ার কারণে কিন্তু তাদের বিপাকে পড়তে হচ্ছে বাজার করার জন্য। তো সবকিছু মিলিয়ে সাহাব, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সাথে। চাঁদপুর অয়েলেস বাজার থেকে মাছের দরদাম জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্টারনেট বন্ধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির। চলমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আন্দোলনকারীদের বললেন বিদেশি ভারতে। অর্ণব প্রসাদের প্রতিবেদনে বিস্তারিত। এককালের মহানায়ক, জনতার তোপে আজ খলনায়ক। ফার্স প্রদেশে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনীর প্রধান প্রয়াত কাশেম সোলাইমানির ভাস্কর্য গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ মানুষ। অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সরকার বিরোধী আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর শুক্রবার বন্ধ করা হয় মোবাইল পরিষেবাও। ফলে 12 ঘন্টারও বেশি সময় ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন মধ্যপ্রাচ্যের অন্যতম এ শক্তি। বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, গভর্নর অফিস সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা, পুলিশের গাড়িতে দিয়েছে আগুন। দাবি উঠেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদত্যাগের। এ অবস্থায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিলেন 90-এর দশক থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, মার্কিন প্রশাসন ও বিদেশি শত্রুর কলকাঠির অংশ হয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেয়া সহ্য করবে না তার প্রশাসন। اومدن ساختمان متعلق به کشور خودشون رو خراب کردن، مثلا فرض کنید فلان ساختمان دیواری رو خراب کردن। গেল বছরই ইরানে বোমা হামলা চালানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে আবারও দেশটিতে শক্তি প্রয়োগ করবেন বলে হুমকি দিয়েছেন। এক বেতার সাক্ষাৎকারে বলেন, বিক্ষোভকারীদের সাহায্যে এগিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান
দেশটির প্রয়াত শাসকের ছেলে ইরানি রাজতন্ত্রের শেষ উত্তরাধিকারী যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। در روزهایی که مردم شجاع و متحد ایران در حال ساختن و نوشتن تاریخ هستند، پرسش من از شما این است که در کدام سوی تاریخ خواهید ایستاد؟ এছাড়া শুক্রবার এক এক্স বার্তায় রেজা পাহলভি অভিযোগ করেন, ইন্টারনেট ব্ল্যাকআউট করে বিক্ষোভকারীদের হত্যার পরিকল্পনা এঁকেছে খামেনি প্রশাসন। এটি বন্ধে দ্রুত ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ইরানে চলমান সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও রেজা পাহলভির যোগসূত্রকে তেহরান দায়ী করলেও পাহলভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এখনো ভাবছেন না বলে দাবি ট্রাম্পের। এদিকে রাজধানী তেহরান থেকে 31টি প্রদেশের 300-র বেশি শহর ও অঞ্চলে ছড়িয়েছে বিক্ষোভ। প্রায় 2 সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে অর্ধশত, গ্রেপ্তারের শিকার 2500-এর বেশি বিক্ষোভকারী। এর আগে 2019 সালে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করা হয় বলে তেহরানের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। রাশিয়া ও চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষায় এর নিয়ন্ত্রণ নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের, এবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে অর্জন করতে হবে বলেও আবার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প প্রশাসন আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি ডেনমার্কের কাছ থেকে কেনার কথা বিবেচনা করছে। প্রয়োজনে জোর করে হলেও সেটি দখল করবে যুক্তরাষ্ট্র। এদিকে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে অঞ্চলটি বিক্রি করা হবে না। কোনো রকম সামরিক অভিযান ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোটের সমাপ্তি ঘটাবে বলেও জানায় ডেনমার্ক। There are Russian destroyers, there are Chinese destroyers and bigger. There are Russian submarines all over the place. পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। পুতিনের দাবি, শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগামী মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করার ক্ষমতা নেই কোনো প্রতিরক্ষা ব্যবস্থার। কি আছে এই ক্ষেপণাস্ত্রে, কেনই বা এর সক্ষমতা নিয়ে এত বড়াই মস্কোর? সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। গেল ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করে মস্কো। ইউক্রেন এই হামলার দায় স্বীকার না করলেও প্রতিশোধের দিন গুনছিল রাশিয়া। এর জেরে গেল শুক্রবার ইউক্রেন ও ইউর সদস্য রাষ্ট্রগুলির সীমান্তের কাছে ওরেশনিক নামের মাঝারি পাল্লার এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। ক্রেমলিনের দাবি, শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করার সক্ষমতা নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। 2024-এর নভেম্বরের পর এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভে আঘাত হানতে বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করল মস্কো। প্রথমবার ডামি ওয়ারহেড ব্যবহার করা হলেও শুক্রবারই প্রথম ইউক্রেনে পূর্ণ সক্ষমতা নিয়ে আঘাত হানে ওরেশনিক। That is when the little thrusters start to maneuver so it can drop warheads on different locations. This is something that all intercontinental range ballistic missiles do. If you hear about a missile with multiple warheads. ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। ক্ষেপণাস্ত্রটি ডালপালা আর পাতার গুচ্ছ ছড়িয়ে থাকা হ্যাজেল গাছের কাণ্ডের মতো দেখতে। সর্বোচ্চ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওরেশনিক। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হলেও বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এটি। পারমাণবিক বিস্ফোরক বহন করতে সক্ষম হওয়ায় সহজেই পরমাণু ক্ষেপণাস্ত্রতে রূপান্তর করা যায় ওরেশনিককে। 2024 সালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ওরেশনিকের সময় লেগেছিল মাত্র 15 মিনিট। গতি ছিল ঘন্টায় 13,500 কিলোমিটার। ওই একই বছর থেকে ওরেশনিকের ধারাবাহিক উৎপাদন শুরু করেছে রাশিয়া এবং সরবরাহ করছে মিত্রদেশ বেলারুশকে। যদিও মস্কোর এই দাবি পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের দাবি, ইসরায়েলের অ্যারো 3 কিংবা যুক্তরাষ্ট্রের SM-3 ঘায়েল করতে পারবে ওরেশনিককে। ইউক্রেনকে মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল হিসেবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, কারণ ভীষণভাবে কোণঠাসা না হলে এত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুলের করা পোস্টকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে দলে এসব ঘটনার বাজে প্রভাব পড়ে বলেও মনে করেন তিনি। তবে সব ছাপিয়ে দল ভালো করবে বলে বিশ্বাস তার। এদিকে বিশ্বকাপে খেলতে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত মাহাদি। বিস্তারিত প্রতিবেদনে।
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে না পাঠানোর পক্ষে বিসিবি। এদিকে বোর্ডের এমন সিদ্ধান্তের বিপক্ষে তামিম ইকবাল। সাবেক অধিনায়কের মতে ভবিষ্যৎ বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। হেল্প হবে এমন মন্তব্যের জেরে তামিমকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যা নিয়ে আপত্তি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এ পরিস্থিতিতে নিজের দৃষ্টিকোণ ব্যাখ্যা করেছেন তিনি। আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম যিনি কিনা আবার আমাদের অভিভাবক, এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। যে কোনো বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশের ক্রিকেটে অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা, সেটি মেনে নিয়েই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন শান্ত। প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে। স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওইখানে চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা দলের হয়ে ভালো করতে পারি। এদিকে বিশ্বকাপে ভেন্যু নিয়ে চিন্তিত নন মাহিদি হাসান। দলের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত তিনি। দিন শেষে আপনার ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটা ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট। আশা করি তারা রাইট টাইমে রাইট জায়গায় জ্বলে উঠবে। অনিশ্চয়তা এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, অফিসিয়ালদের বিষয়। এটাতে প্লেয়ারদের কোনো নাই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়ার অবশ্যই যাবে খেলতে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে। বিপিএল চললেও সময় যত এগিয়ে আসছে বিশ্বকাপ নিয়ে ততই চিন্তা বাড়ছে বোর্ড ও ক্রিকেটারদের। চলমান অস্থিরতা পাশে রেখে মাঠের ক্রিকেটে ভালো করতে চান খেলোয়াড়রা। আসাদুজ্জামান লিটন, এখন। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্য ঘিরে ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। সাবেক অধিনায়কের বিষয়ে কটূক্তির অভিযোগে সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এখন টিভিকে কোয়াব সদস্য রোমান আহমেদ জানিয়েছেন প্রতিক্রিয়া। ফারহান ইহসানের প্রতিবেদনে বিস্তারিত। বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্ট দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি করেছে নতুন বিতর্ক। তামিম ইকবালের একটি মন্তব্য ঘিরে তার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিবাদের ঝড় ওঠে ক্রিকেট মহলে। পক্ষে বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটার সহ ভক্তরা। ঘটনার পর বিসিবি সভাপতির কাছে প্রতিবাদ লিপি পাঠিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। বলছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সংশ্লিষ্ট পরিচালককে, আর তাকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। পাবলিক প্ল্যাটফর্মে আসলে এই টাইপের ওয়ার্ড যখন যেখানে কিছু ইউজ করা ঠিক না, যাত্রার ব্যাপারেও কথা বলা ঠিক না। এটা অবশ্যই আরেকটু গম্ভীর হতে পারতো। মানে এই ধরনের আসলে আমরা আশাই করিনি পরিচালক, বোর্ড পরিচালক এবং ওনার নামে আসলে এইভাবে করে কোনো মন্তব্য আসলে এটা গ্রহণযোগ্য নয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ধিক্কারজনক উল্লেখ করে কোয়াবের কার্যনির্বাহী সদস্য রোমান আহমেদ বললেন, বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে সতর্কভাবে এগোতে হবে বোর্ডকে। আমি সবসময় মনে করি সামঞ্জস্য একটা ব্যাপার আছে। মুস্তাফিজের সাথে যে ইস্যুটা দেখিয়েছে এটা অবশ্যই আমি ডিসকাস জানাই। তো ওয়ার্ল্ড কাপে এটা অবশ্যই নিরাপত্তার একটা ব্যাপার থাকে। এই ধরনের বিহেভ না করে আমার মনে হয় যে মানে বিসিবি, বিসিসিআই এবং আপনার আইসিসি থেকে ভালোভাবে বসে ভালো কথা বলা যেতে পারে। সব মিলিয়ে এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন বিসিবির ভেতরের শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ফেলেছে। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।